এই মেয়েটি বান্ধবীর বিয়েতে তার গ্রামের বাড়িতে আসে। এখানে আসার পর খুব সুন্দর একটা জায়গায় সে ঘুরতে বের হয়, কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গে কেউ তাকে কিডন্যাপ করে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। এরপরে পালাক্রমে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। মেয়েটি যখন নিকটস্থ পুলিশ স্টেশনে যায় তখন সে এমন কিছু দেখতে পায় যেটা দেখার পর সে নিজের চোখে বিশ্বাস করতেই পারছিল না। শুরুতেই আমরা দেখতে পাই একটি মেয়ে গভীর রাতে জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে আছে। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসে। তখন সে দেখতে পায় কেউ তার শরীরের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, মানে কেউ তাকে নির্মমভাবে ধর্ষণ করেছে। এরপরে সিন পরিবর্তন হয়। এখানে আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যার নাম মাথি। তার বাসায় এঙ্গেজমেন্টের জন্য অনুষ্ঠান চলছিল, আর তার এঙ্গেজমেন্ট হচ্ছিল শরণ নামের এই ছেলেটির সঙ্গে। ছেলেটি খুবই ভালো চাকরি করে এবং ভালো স্বভাবের। এর কিছুদিন পর আমরা মাথিকে দেখতে পাই তার কর্মক্ষেত্রে যাচ্ছে। মাথি এই বড় শপিং মলের ম্যানেজার হিসেবে কাজ করছে, আর অনেকগুলো শ্রমিক তার আন্ডারে কাজ করে। সে খুবই পরিশ্রমী একজন মেয়ে আর কাজের ব্যাপারে খুবই সেন্সিটিভ, যার কারণে মলের সবাই তাকে খুবই সম্মান করে। আর মাথির সমস্ত দায়িত্ব নিজে পালন করত। হঠাৎ করে সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় অনিতা নামের একটি মেয়ে খুব গোপনে চুরি করে কারোর সঙ্গে কথা বলছে। তখন মাথি ওই মেয়েটার কাছে চলে যায় আর জিজ্ঞাসা করে কি হয়েছে। অনিতা তখন বলে সে প্রভু নামের একটা ছেলেকে খুবই ভালোবাসত, কিন্তু তার খারাপ অভ্যাসের কারণে সে নিজেকে সরিয়ে নিয়েছে। সে আরো বলে তাকে আমি বলেছিলাম আমার পরিবার আমার বিয়ের ব্যবস্থা করেছে, কিন্তু তারপরও সে আমার পিছু ছাড়ছে না। সে সবসময় আমাকে ফলো করতেই থাকে আর নির্যাতন করতে থাকে। এখন আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। ঠিক তখনই সেখানে তার প্রেমিক প্রভু চলে আসে। সে মাতাল অবস্থায় অনিতাকে মলের বাইরে আসতে বলে। তার এরকমের আজব ব্যবহার দেখে মাথি সিকিউরিটিকে বলে তাকে যেন মল থেকে বের করে দেওয়া হয়। এরপরে সিকিউরিটি তাকে ধরে বের করে দেয়। ডিউটি শেষে মাথি যখন ঘরের দিকে যাচ্ছিল তখনই সেখানে অনিতা দূর থেকে চলে আসে। তাকে দেখে খুব নার্ভাস মনে হচ্ছিল। সে তাকে বলে প্রভু আমার জন্য মলের বাইরে অপেক্ষা করছে আর আমার খুব ভয় লাগছে। এরপর মাথি এই অবস্থা সামলে নেওয়ার জন্য তাকে তার বাইকের পিছে নেয় আর তাকে তার বাড়ি পর্যন্ত নামিয়ে দেবে বলে ঠিক করে। রাস্তায় যাওয়ার সময় মাথি তাকে বলে যদি তুমি দুনিয়াকে ভয় পাও তাহলে দুনিয়া তোমাকে অনেক বেশি ভয় দেখাবে। এভাবে কথা বলে আর এও বলে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। পরের দিন সকালবেলা আনিতা তার মাকে নিয়ে হঠাৎ করে মাথির বাড়িতে পৌঁছে যায়। এখানে আনিতা তার বিয়ের কার্ড দেওয়ার জন্য এসেছে। মাথি আনিতাকে অনেক খুশি দেখে এবং এটা দেখে তার খুবই ভালো লাগে। আনিতা তাকে বলে এ হচ্ছে আমার বিয়ের কার্ড, তুমি আমার বিয়েতে অবশ্যই আসবে। এরপরে মাথি তার শপিং মলে চলে যায়। এখানে তার কর্মী সতীশ নামের একটি ছেলের উপরে খুবই সন্দেহ হয়। সে গতকালকে তার বন্ধুর সাহায্যে টি শার্ট চুরি করেছিল, যেটা মাথি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখে ফেলেছিল। সতীশ ধরা পড়ার পর মাথির কাছে হাত পায়ে ধরে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাথি ওই ছেলেটিকে চাকরি থেকে বের করে দেয়। এটা খুবই ভালো কাজ হয়েছে। এখন আপনি ছোট্ট করে এখানে লিখে যেতে পারেন আপনি চাকরি করেন নাকি স্টুডেন্ট। আসলে মাথিকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা ছিল অনেক বড় দায়িত্ব, এর জন্য সে তার দায়িত্বকে কখনোই অবহেলা করে না। এরপরে ছুটির দিনে আমরা দেখতে পাই মাথি শরণের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। এরপরে শরণ মাথিকে তার দাদির সঙ্গে দেখা করায়। একটু সামনে গেলে দেখা যায় আনিতার প্রাক্তন বয়ফ্রেন্ড প্রভুকে, যে তার সকল বন্ধুদেরকে বলছে আনিতার ম্যানেজার তাকে সকল মানুষের সামনে অপমান করেছে, এমনকি তাকে শপিং মল থেকে ঘাড় ধরে বের করে দিয়েছে। আর আনিতাও তার থেকে অনেক দূরে সরে গেছে শুধুমাত্র ওই মেয়েটির জন্য। তখন তার বন্ধুরা বলে ঠিক আছে বিষয়টা দেখব। এদিকে ফাইনালি আনিতার বিয়ে সম্পন্ন হয়ে যায় আর সেখানে মাথিও পৌঁছে গিয়েছিল। কিন্তু অবাক করা বিষয় হলো সতীশ নামের যে ছেলেটিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল সেও এই বিয়েতে এসেছে, কিন্তু ছেলেটি লজ্জা পেয়ে তাদের সঙ্গে কোনো কথাই বলছিল না। আর খুব ভালোভাবেই আনিতাদের বিয়ে হয়ে যায়। মাথি জানতে পারে ওই গ্রামের পাশে খুব সুন্দর একটা টুরিস্ট প্লেস আছে, এর জন্য সে ওখানে ভ্রমণ করতে চলে যায়, কারণ সে ভ্রমণ করতে খুবই ভালোবাসে। অনেকগুলো জায়গা ঘোরার পর সে সেখানে থাকা সবথেকে বিখ্যাত জায়গা যেখানে সূর্যাস্ত দেখা যায় সেখানে ওঠে। সেখানে বসে সূর্যাস্ত দেখছিল, কিন্তু ততক্ষণে অনেক পর্যটক সেখান থেকে ফিরে যায়, কারণ জায়গাটা এমনিতেই শুনশান, যে কোনো সময় বিপদ হতেই পারে। কিন্তু মাথি তখনও সেখানে দাঁড়িয়ে ভিউ পয়েন্ট দেখছিল। ঠিক তখনই হেলমেট পরা কিছু লোক তাকে কিডন্যাপ করে জঙ্গলের মধ্যে নিয়ে যায় আর তার সঙ্গে জোর করতে শুরু করে। আর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে আবিষ্কার করে একটা অচেনা জায়গায়। ইতিমধ্যে তার সঙ্গে যে লোকগুলো ছিল তাকে বহুবার কল করার চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছিল না, কারণ এই গহীন জঙ্গলের মধ্যে কোনো নেট ছিল না। এরপর মাথি জঙ্গলের মধ্যে খুঁজতে খুঁজতে একটা রাস্তা পেয়ে যায়। তখন সে সেখানে একটা বাইক দেখতে পায়, যেটা দেখতে পেয়ে সে জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। একটু পরে সেখানে একটা পুলিশের গাড়ি চলে আসে। এই পুলিশরা আসলে বাইকটাকে খুঁজছিল। এরপরে যখন পুলিশ সেখান থেকে চলে যায় তখন সেখানে আরো দুজন লোক আসে আর ওই বাইকের লোকটাকে নিয়ে যায়। এরপর মাথি কোনোভাবে পাশের এলাকায় পৌঁছে যায়। তখন এলাকার একটা লোক তাকে দেখতে পায়। এরপর সে ওখানে উদ্ধার হওয়ার পর একটা হাসপাতালে চলে যায় চিকিৎসা করাতে, কিন্তু হাসপাতালে অনেক ভিড় ছিল। আসলে গ্রামের হাসপাতাল তো একটু ভিড় থাকবেই। তখন সেখানে একজন পুরুষ ডাক্তার চলে আসে। মাথি তাকে অনেক রিকোয়েস্ট করে বলে একজন মহিলা ডাক্তারের খুবই প্রয়োজন। ডাক্তার তখন বলে ঠিক আছে,
এরপর সেখানে মহিলা ডাক্তার চলে আসে আর ফাইনালি সে মহিলা ডাক্তারকে বলে যে তার সঙ্গে খারাপ করা হয়েছে। এটা শুনে ওই ডাক্তার খুবই ঘাবড়ে যায় আর সে বলে তুমি পুলিশ স্টেশনে চলে যাও এবং নিজের বক্তব্য রেকর্ড করো। সেই সঙ্গে তাকে কিছু ঔষধ দেয় যেগুলো খেলে কিছুটা শান্তি অনুভব করবে। এরপর মাথি সেখানে পুলিশ স্টেশনে পৌঁছে যায় আর পুলিশের কাছে সে সবকিছু খুলে বলে যে তার সঙ্গে কি হয়েছে। সে বলে যে সূর্যাস্তের পয়েন্ট সে এক্সপ্লোর করছিল, তখনই কেউ তাকে কিডন্যাপ করে জঙ্গলের মধ্যে গিয়ে খারাপ কাজ করে। সেই সঙ্গে তারা হয়তো কোনো বড় ক্রাইমের সঙ্গে যুক্ত আছে সেটাও সে পুলিশকে বলে। সে বলে ওখানে 3 জন লোক ছিল আর পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপরে পুলিশ তার কথা মতো ওই 3 চোরকে ধরে আনে। তারা আসলে টুকটাক চুরি করতো, এই ব্যাপারটা পুলিশ আগে থেকেই জানে। এরপর ওই চোরগুলো বলে তারা শুধুমাত্র 2টি গাড়ি চুরি করেছিল আর পুলিশকে দেখে তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু তারা কখনো মাথিকে দেখেনি আর টাচ করা তো দূরের কথা। এরপরে মাথি পুলিশকে বলে প্রভু নামের একটা ছেলে তাকে শুরু থেকেই ফলো করছিল আর সে আনিতার বিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এরপর তাদেরকে ধরার জন্য পুলিশ সব হোটেলে তল্লাশি শুরু করে দেয় আর ফাইনালি প্রভুকে তার বন্ধুদের সঙ্গে ধরে ফেলে। এরপর তাদেরকে অনেক মারধর করে, কিন্তু সত্য কথা এখনো প্রকাশ করতে পারেনি। অপরদিকে তারা সতীশকেও ধরে আনে, কিন্তু তাকেও জিজ্ঞাসাবাদ করার পর বলে সে রেপ করেনি। তখন মাথির মনে পড়ে যায় যে তার সাথে খারাপ কাজ করেছিল তার বয়স এই 3 জনের থেকে বেশি হবে, যার বয়স 40-এর আশেপাশে হতে পারে। এটা শুনে ওই পুলিশ অফিসার রেগে যায় আর উল্টো সে বলে তোমার মাথায় সমস্যা আছে। পুলিশ তখন বলে আপনি যেভাবে আপনার বক্তব্য বদলাচ্ছেন তাতে আমাদের সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছে, আপনি সঠিক করে বলুন আসল অভিযুক্ত কে। তখন মাথির ওই পুলিশ অফিসারের গলার দিকে নজর পড়ে, সেখানে একটা তিল রয়েছে আর এটা দেখে তার হুঁশ উড়ে যায়। তখন তার মনে পড়ে যায় তাকে যে রেপ করেছিল তার ঘাড়েও এরকমের একটা তিল দেখেছিল। এরপর সে ভালো করেই বুঝতে পারে এখন তার সঙ্গে মশকরা হচ্ছে। এরপর সে ওখান থেকে বেরিয়ে মনোজ নামের এক পুলিশ অফিসারকে দেখতে পায় যার হাতে একটা রিং ছিল। এটা দেখার পর মাথি বুঝতে পারে এই হলো দ্বিতীয় ব্যক্তি যে তার সঙ্গে খারাপটা করেছিল। আর সে যখন বাইরে আসে তখন সে আরো একজন পুলিশ অফিসারকে দেখতে পায় যার হাতে পান ছিল। এবার তার সন্দেহ পুরোপুরি নিশ্চিত হয়ে যায়, আসলে এখানে মাথির কথা শোনার বা বোঝার মতো কেউ ছিল না। এরপর সে এক মহিলা কনস্টেবলকে অনুরোধ করে তাকে যেন লেডি অফিসারের সঙ্গে কথা বলার জন্য অনুমতি দেয়। তখন ওই কনস্টেবল বলে একজন মহিলা অফিসার আগামীকাল আসবে, তুমি তার সঙ্গে আগামীকাল দেখা করতে পারবে। এদিকে ওই পুলিশদের মধ্যে কথাবার্তা চলতে থাকে। তারা বলছিল মাথি হয়তো আমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছে, এর জন্য কাল সকালে তাকে ডেকে শারীরিকভাবে নির্যাতন করতে হবে। পরের দিন ঠিক তখনই সেখানে একজন মহিলা পুলিশ অফিসার চলে আসে। মাথি তখন তার ঘটনা সব খুলে বলে। যখন সে ওই মহিলা অফিসারের কাছে সবকিছু খুলে বলে তখন সে তাকে বলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আর তাকে আজকে রাতে তার সঙ্গে থাকতে বলে। এদিকে ওই দিন পুলিশ অফিসার জেনে যায় যে মাথি পুলিশকে সবকিছু বলে দিয়েছে, এর জন্য তারা মাথির উপরে অ্যাটাক করে আর তাকে পুরোপুরি নগ্ন করে ফেলে এবং মোবাইলে ভিডিও করতে শুরু করে। এরপর তাকে ব্ল্যাকমেল করে বলে যে আমাদের যদি কিছু হয়ে যায় তাহলে এই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যাবে। বেচারির আর কোনো উপায় ছিল না, সে নিজের মান সম্মান ডুবানোর জন্য প্রস্তুত ছিল না, তাই সে ওখান থেকে চলে যায়। ফাইনালি মাথি এখন চেন্নাই চলে আসে। এরপরে তার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। ডক্টর শরণ তাকে সাপোর্ট করে আর শরণ তাকে অনেক ভালোবাসে এবং স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখে। কিন্তু ধীরে ধীরে মাথির মানসিক অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। সে সারাক্ষণ একটা চাপা ভয়ের মধ্যে থাকতো আর তার স্বপ্নের মধ্যে কিছু অদ্ভুত জিনিস আসছিল। এরপরে মাথির কিছু শৈশবের দৃশ্য দেখানো হয় আর সেই ছোট্ট বয়সে সে ভালো মতোই বুঝতে পারে মেয়েদের সব থেকে ভালোবাসার জিনিস হলো তার ইজ্জত। আর ধীরে ধীরে যখন বড় হচ্ছিল তখন পরিবার এবং ধর্ম থেকে শিখেছিল কিভাবে নিজের ইজ্জত সুরক্ষিত রাখতে হয়। এরপরে মাথি ন্যায় বিচার পাওয়ার জন্য শহরের একজন বড় আইনজীবীর কাছে যায় আর সে 3 জন অফিসারের বিরুদ্ধে মামলা করে দেয়। এরপর তারা ডিআইজির সঙ্গে কথা বলে। ডিআইজি তখন ওই গ্রামের মহিলা পুলিশকে কল করে, তখন মাথির কেসটা সম্পর্কে কথা বলছিল। এই কথা শুনে ওই লেডি অফিসার তার কিছু কনস্টেবলকে ডাক দেয় এবং এই কেসটাকে আবার ইনভেস্টিগেশন করার জন্য অনুমতি দেয়। এদিকে ওই পুলিশেরা বলাবলি করছিল খুব শীঘ্রই আমরা ধরা পড়ে যাব। এর জন্য এক অফিসার শরণকে কল করে এবং কেসটাকে থামানোর জন্য বলে, কিন্তু শরণ তখন বলে তোমাদেরকে এখন আর কেউ বাঁচাতে পারবে না আর এই কেস আমরা কখনোই তুলব না। এর জন্য ওই 3 জন জঙ্গলের মধ্যে চলে যায় কেসের প্রমাণ লোপাট করার জন্য, যেখানে মাথির সঙ্গে তারা খারাপ কাজটা করেছিল। যখনই তারা সেখানে প্রমাণ লোপাট করার জন্য যায় তখনই সেখানে ওই লেডি অফিসার তার টিম নিয়ে চলে আসে আর তাকে হাতে নাতে ধরে ফেলে। এই নিউজ পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় আর জনসাধারণের মন থেকে পুলিশের উপর থেকে ভরসা উঠে যায়। সবাই বলতে থাকে রক্ষক কিভাবে ভক্ষক হয়ে যায়, কিন্তু ওই পুলিশেরা মাথির সেই ভিডিওটা ভাইরাল করে দেয়। এরপর আর কি হবে, সবাই মাথিকে ফোন করে আর মাথি সবাইকে বলে যে এটা কিভাবে হয়েছে। হঠাৎ করে একদিন মাথি তার ওই ভিডিওগুলো দেখছিল, কিন্তু তখনই সে খেয়াল করে ব্যাকগ্রাউন্ডে যে ভয়েসটা আছে সেটা
তার নয়, মানে তার ভয়েসটা ওরা পরিবর্তন করে দিয়েছে। আর ভিডিওটা এমন কায়দায় তৈরি করা হয়েছে দেখে মনে হচ্ছে ও মাথি নয়, মানে এটা একটা ফেক ভিডিওর মতোই আর কি। এদিকে ওরা যখন আইনজীবীর কাছে যায় তখন আইনজীবী বলে তোমাদের বাঁচার আর কোনো উপায় নেই। এরপর ওই আইনজীবী তাদের কেসটা নিতে চায় না। সে আরও বলে সকল প্রমাণ তোমাদের বিরুদ্ধে, তাই এই কেস কেউ লড়বে না। সব থেকে ভালো হয় যদি তুমি মেয়েটির ঘরে যাও এবং তার পা ধরে ক্ষমা চাও। কিন্তু ওই পুলিশ সদস্যরা এই কথা মেনে নেয় না। এজন্য তারা মাথিকে পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য প্ল্যান করে। এরপরে তারা দুজন গুন্ডাকে মাথিকে মারার জন্য হায়ার করে, কিন্তু রাস্তার মাঝখানে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে প্ল্যানটা পুরোপুরি ভেস্তে চলে যায়। পরের দিন সে তার সিনিয়রের কাকার কাছে গিয়ে জিজ্ঞাসা করে আমি কিভাবে নিজেকে বাঁচাতে পারি। তার আঙ্কেল বলে এখন কিছুই করা যাবে না, সব থেকে ভালো হয় তুমি চুপচাপ থাকো এবং ক্ষমা চাও। ক্ষমা চাইলে তেমন কিছু হবে না, কিন্তু আমি চাই তুমি ক্ষমা চাও। পরের দিন এক অবসরপ্রাপ্ত ডিআইজি শরণকে তার বাসায় ডাকে, যেখানে তারা মাথির কেস সম্পর্কে আলোচনা করছিল। এরপর সে শরণকে রিকোয়েস্ট করে বলে যে কেসটাকে উঠানোর জন্য। আরও বলে ওই পুলিশ সদস্যরা তাদের সাজা পেয়ে গেছে, তাদের চাকরি চলে গেছে এবং মানসম্মান সবকিছু শেষ হয়ে গেছে। এরপর সেখানে ওই তিনজন পুলিশ সদস্য চলে আসে। শরণ তাদেরকে দেখে পুরোপুরি রেগে যায় আর কানের নিচে বসিয়ে দেয়। এই তিনজন আসলে ক্ষমার যোগ্য নয়, এজন্য শরণ কেসটা পিছু হটবে না বলে সোজা জানিয়ে দেয়। পরবর্তী সিনে দেখা যায় মাথি আদালতে জজ সাহেবের সামনে সবকিছু খুলে বলে যে কিভাবে তারা ষড়যন্ত্র করে এসব করছিল। সে আরও বলে কিভাবে তারা ভিডিও তৈরি করেছিল। মাথির বক্তব্য শুনে বিচারক পুরোপুরি হতবাক হয়ে যায়। জজ সাহেব আরও বলে একটা মেয়ে নিজের ইজ্জত বাঁচানোর জন্য যে কতটা লড়াই করতে পারে তা তোমাকে দেখলেই বোঝা যায়। অনেক মেয়েদের আদালতে দূরের কথা কেস করার কোনো সাহস থাকে না। এরপর মাথি খুব সুন্দর করে জজ সাহেবকে উত্তর দেয় আর বলে অনেক মেয়ে মনে করে তাদের সম্মান হলো তাদের সবথেকে বড় দুর্বলতা, কিন্তু আমি মনে করি প্রতিটা মেয়ের শক্তি হলো তার নিজের উপরে বিশ্বাস, যেটা থাকলে সে দুনিয়ার সবকিছু জয় করতে পারবে। যদি কেউ এভাবে নির্যাতনের শিকার হয় তাহলে যাই হোক না কেন নিজের উপর বিশ্বাস ভরসা থাকলেই সে জিতবে। তার ন্যায় বিচার পাওয়ার জন্য কেউ আটকে রাখতে পারবে না। আর যদি কোনো মেয়ের উপরে এরকমের হয়ে থাকে তাহলে মানুষজন তাকে খারাপ নজরে না দেখে যদি সাপোর্ট করে তাহলে সব মেয়েই একদিন ন্যায় বিচার পাবে। আর এমনই সুন্দর একটা মোটিভেশনাল বক্তব্যের মাধ্যমে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা কেমন লাগলো মুভিটা কমেন্ট করতে পারেন। এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন।